একজন ভয়ঙ্কর গ্যাংস্টার যার জীবন কেটেছে অপরাধ আর রক্তপাতের মাঝে। সে চায় পুরনো জীবন ভুলে নতুনভাবে বাঁচতে, কিন্তু ভাগ্য তাকে সেই সুযোগ দেয় না। একদিন সে জানতে পারে তার নিজের ছেলেকে মিথ্যা একটা ভয়ঙ্কর অপরাধে ফাঁসানো হয়েছে। ছেলেকে বাঁচাতে হলে তাকে আবার নামতে হবে সেই অন্ধকার জগতে, যেখানে শুধু রক্ত, প্রতিশোধ আর মৃত্যু। আজ আমরা আলোচনা করব তামিল অ্যাকশন কমেডি মুভি গুড ব্যাড আগলির বাংলা কাহিনী, যেখানে নায়ক অজিত কুমার দেখিয়েছেন স্টাইল, ইমোশন আর অ্যাকশনের দুর্দান্ত মিশ্রণ। এই সিনেমায় শুধু গল্প নয়, টুইস্ট আর সাসপেন্সও অসাধারণ। কিছু ক্যামিও চরিত্র আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। পুরো সিনেমা যেন একেবারে ধাক্কা দিয়ে গেঁথে দেওয়ার মতো। চলুন শুরু করি এই উত্তেজনাপূর্ণ মুভির বাংলা গল্প। গল্পের শুরুতে দেখা যায় একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক। বছরটা 2008। গল্পের মূল চরিত্র একে, একজন প্রভাবশালী আন্তর্জাতিক গ্যাংস্টার। তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ তার স্ত্রী রামিয়া। বিয়ের কয়েক বছর পর রামিয়া এক পুত্র সন্তানের জন্ম দেয়। সে চেয়েছিল তার ছেলে যেন হিংসা, মারামারি আর রক্তপাতের জীবন থেকে অনেক দূরে থাকে, কারণ রামিয়া কখনোই এই গ্যাংস্টারদের জগতে পছন্দ করত না। একদিন রামিয়া তাকে জানায়, তুমি যদি গ্যাংস্টারের জীবন একেবারে ছেড়ে না দাও, তাহলে আমি তোমার সন্তানকে দেখতে দেব না। স্ত্রীর এই কথায় গভীরভাবে নাড়া খায় একে। প্রিয়জনের ভালোবাসা আর সন্তানকে দেখার আশায় সে জীবনের সবকিছু, অর্থ, ক্ষমতা, খ্যাতি ত্যাগ করে। এরপর স্বেচ্ছায় প্রশাসনের কাছে আত্মসমর্পণ করে। এরপর আদালত থেকে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়। গল্পের সময় এগিয়ে আসে 2025 সাল। রামিয়া এখন তার ছেলেকে নিয়ে স্পাইড ন্যাশনাল এলাকায় থাকছেন। তাদের দেখতে রামিয়ার বাবা আসেন। বিকান এখন স্পেনের এক বিখ্যাত কলেজে পড়ছে। পড়াশোনা প্রায় শেষ। সামনের সপ্তাহেই ওর কনভোকেশন, মানে সার্টিফিকেট দেওয়ার অনুষ্ঠান। তাই সে চায় তার পরিবারের সবাই সেখানে উপস্থিত থাকুক। বিকান মায়ের দিকে তাকে জিজ্ঞাসা করে, এবার অন্তত বাবা আসবে তো? যদি এবারও না আসে, তাহলে আমি আর কখনোই তাকে বাবা বলে ডাকবো না। আমি ভুলে যাব আমার কোনো বাবাও আছে। রামিয়া তাকে শান্ত করে বলে, তোমার বাবা অনেক ব্যস্ত একজন ব্যবসায়ী, 3 মাসের মধ্যে নিশ্চয়ই ফিরে আসবে। কিন্তু বিজ্ঞান রেগে গিয়ে বলে, সেটা আমি জানি না। কনভোকেশনে তিনি অবশ্যই আসবেন। না এলে আমি যা ঠিক মনে করব তাই করব। এই কথা বলে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এই সময় আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি। বিকান জানে না যে তার বাবা একে একজন ভয়ঙ্কর গ্যাংস্টার। রামিয়া তাকে সবসময় বলেছে যে তার বাবা বাইরে ব্যবসার কাজে থাকেন। রামিয়া ছেলেকে সত্যি কথা বলেনি, তাই বিকান তার বাবার আসল পরিচয় জানে না। এরপর হঠাৎ করে দৃশ্যটা বদলে যায়। দেখা যায় একে এখন জেলের ভিতর। জেল থেকে পালানোর প্ল্যান করছে 5 জন দুর্ধর্ষ গ্যাংস্টার। তারা একসাথে পালাতে চায়। কিন্তু ঠিক সেই সময় নায়ক একে প্রবেশ করে। সে একাই পুরো প্ল্যানটা ধ্বংস করে দেয়। আর 5 জনকে ধরে ধরে আবার তাদের সেলে ঢুকিয়ে দেয়। এই ঘটনার পর এক বন্দী অবাক হয়ে বলে, এই লোকটা কে, যার জন্য আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে গেল? আরেকজন জবাব দেয়, ও পুলিশ না, আমাদের মতোই একজন বন্দী, তবে জেলের ওয়ার্ডেনের খুব কাছের লোক। ওর নাম শুনলে পুরো জেল কেঁপে ওঠে। তখন কেউ একজন বলে তার নাম রেড ড্রাগন। অন্যদিকে দেখা যায় বিকান একজন মেয়েকে ভালোবাসে। মেয়েটির নাম নিথিয়া। নিথিয়া একদিন বিকানকে জিজ্ঞাসা করে, তোমার বাবা এবার সত্যি কনভোকেশনে আসবে তো? বিকান আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, অবশ্যই আসবেন। এদিকে রামের বাবা প্রভু ফোন করে একেকে বলে। তিনি বললেন, তোমার বউ খুব চিন্তায় আছে। আমি জানি তোমার পক্ষে কনভোকেশনে আসা খুব কঠিন, কিন্তু তুমি না এলে তোমার ছেলে খুব রাগ করবে। একে তখন বলে, আমার ছাড়া তারিখ এখনো 3 মাস বাকি। আমি এখন বাইরে আসতে পারবো না। কনভোকেশনের দিন বিকান কলেজের অনেকক্ষণ ধরে তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু বাবার কোনো খবর না পেয়ে সে ধীরে ধীরে হতাশ হয়ে পড়ে। তার মা তাকে এসে বলে, তোমার বাবা জরুরি একটা মিটিং আছে, তাই আসতে পারবে না। এই কথা শুনে বিকান কষ্ট পেয়ে বলে, আমার কনভোকেশনে বাবা এলো না, তাহলে টাকায় তার কাছে সবকিছু, আমার কোনো দামই নেই। সে রেগে গিয়ে বলে, আমি এখনই বাবার সাথে ভিডিও কলে কথা বলতে চাই। একে তখন জেলের ভিতর থেকেই একটা ব্যবস্থা করে ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বললেন। কিন্তু ছেলের মধ্যে তখন প্রচণ্ড রাগ। বিকান বলে, তুমি কনভোকেশনে আসনি ঠিক আছে, কিন্তু সামনে আমার 18তম জন্মদিন। তাতেও যদি না আসো, তাহলে আমি তোমাকে আর বাবা বলে মানব না। এই কথা বলে সে রাগ করে ভিডিও কলটি কেটে দেয়। ছেলের এই কথা শুনে একের খুব মন খারাপ হয়ে যায়। সে জেলের ওয়ার্ডেনের কাছে গিয়ে বলে, আমি আমার ছেলেকে দেখতে চাই। আগামী সপ্তাহে ওর 18তম জন্মদিন। আমি চাই তার আগে জেল থেকে বার হতে। কিন্তু আমার ছাড়ার দিন তো এখনো 2 মাস পর। আপনি চাইলে আমাকে সাহায্য করতে পারবেন। ওয়ার্ডেন, যিনি একের ঘনিষ্ঠ বন্ধু, সব কথা শুনে বললেন, আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করতে। তুমি যা বলছো সেটা সত্যিই জরুরি। এরপর ওয়ার্ডেন বিশেষ কিছু ব্যবস্থার মাধ্যমে একে আগেই মুক্তির প্ল্যান তৈরি করেন। একে 3 মাস আগে ছাড়া পেতে চলেছে এই খবর ছড়িয়ে পড়তেই পুরো বোম্বে শহরে হইচই পড়ে যায়।
কারণ বের হয়ে আসছেন রেড ড্রাগন একে। সবাই যেন আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। এরপর দেখা যায় একে সত্যিই জেল থেকে বেরিয়ে আসে। জেলের বাইরে তার লোকেরা স্বাগত জানায়, বড়সড় অভ্যর্থনা হয়। ছাড়া পেয়ে একে প্রথমে তার স্ত্রী রামিয়ার সঙ্গে দেখা করতে চায়। এখন তারা তিনজন, একে, রামিয়া আর একের অ্যাসিস্ট্যান্ট, সবাই বোম্বেতে আছে। একে সিদ্ধান্ত নেন ছেলের জন্মদিনের জন্য স্পেনে যাবেন। ১৭ বছর পর আবার একসঙ্গে হয় নায়ক একে আর রামিয়া। তারা অনেক আনন্দে কথা বললেন, পুরো দিনের স্মৃতি ঝালিয়ে নেন। আর তারপর সবাই মিলে এয়ারপোর্টের দিকে রওনা হন। ঠিক তখনই ঘটে যায় একটা বড় ঘটনা। এক গ্যাংস্টার গ্রুপ হঠাৎ একের গাড়ির ওপর হামলা চালায়। একে কোনোভাবে নিজেকে বাঁচাতে পারলেও রাম্যা এই ঘটনার খুব রেগে যান। সে রাগে ফেটে পড়ে বলে, তুমি জেল থেকে বেরিয়ে এসেছো ১৭ বছর পর, কিন্তু এখনও গ্যাংস্টারদের হামলা হচ্ছে। এর মানে তুমি এখনও সেই জীবন থেকে বেরোতে পারোনি। রামিয়া তখন কড়া ভাষায় বলে, তুমি আমার ছেলেকে দেখতে আসবে না। আগে তোমার প্রবলেম ঠিক করো, তারপর আমার কাছে আসবে। এই বলে রাগ করে এয়ারপোর্টে তাকে ছেড়ে চলে যায়। এই কথাগুলো একের মনে গভীরভাবে আঘাত করে। মন খারাপ করে সে চলে যায় একটা পুরনো গুদামে, যেখানে তার পুরনো অস্ত্র, বিস্ফোরক আর অপরাধ জগতের অনেক স্মৃতি জমে আছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট আনন্দে ভাবে একে আবার আগের মতো ফিরছে, কিন্তু একে কিছু না বলে গুদামের সমস্ত অস্ত্র ধ্বংস করে ফেলে। এরপর একে শহরের সব বড় গ্যাংস্টারদের একসাথে ডেকে পাঠান। সবার সামনে দাঁড়িয়ে বলেন, আজ থেকে আমি আমার পরিবার নিয়ে আলাদা থাকতে চাই। তোমাদের কারোর সাথে আমার কোনো সমস্যা নেই। যদি কেউ আমার পরিবারকে ছুঁয়ে দেখে, তার ফল ভালো হবে না। তখন একজন বড় গ্যাংস্টার প্রশ্ন করে, একে তুমি কি আবার পুরনো জায়গা নিতে চাইছো? একে শান্তভাবে উত্তর দেয়, না, আমার কিছুই লাগবে না। আমি শুধু সব শেষ করতে এসেছি। ঠিক সেই সময় একের ফোনে একটা কল আসে। ফোনের ওপাশে রামিয়া কান্নাভেজা গলায় বলে, তোমার ছেলেকে কিডন্যাপ করেছে। কোথায় আছে জানি না। আমি জানতাম তুমি ছাড়া পেলে কিছু না কিছু হবে। এটা নিশ্চয় তোমার পুরনো শত্রুর কাজ। ১৭ বছর ধরে আমি শান্তিতেই ছিলাম, আর আজ তুমি ফিরেছো, সেই শান্তি শেষ হয়ে গেছে। এই কথা শুনে একের চোখে আগুন জ্বলে ওঠে। তার ভেতরের রেড ড্রাগন আবার জেগে ওঠে। সে আর এক মুহূর্ত দেরি না করে সামনে থাকা গ্যাংস্টারদের উপর ঝাঁপিয়ে পড়ে। একে একে সবাইকে মারতে শুরু করে। গোদামের দরজা লক করে দেয় আর শুরু করে তীব্র জিজ্ঞাসাবাদ। কিছুক্ষণ পর আবার একটা ফোন আসে। এবার ফোনটি রামের ভাইয়ের কাছ থেকে। তিনি একটু হতভম্ব গলায় বললেন, বিহানকে পাওয়া গেছে। এটা গ্যাংস্টার কিডন্যাপ নয়, এটা পুলিশের ব্যাপার। বিহান নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এখন সে পুলিশের হেফাজতে আছে। ব্যাপারটা অনেক সিরিয়াস। তুমি এখনই চলে আসো। খবর পাওয়া মাত্রই একে ছুটে যায় ছেলের কাছে। ১৮ বছর পর এই প্রথম তাদের দেখা, তাও আবার পুলিশের সামনে। বিহান খুব কষ্ট পায়। চোখের জল লুকিয়ে মনে মনে ভাবে, বাবাকে আমি প্রথম যেদিন দেখব, ভেবেছিলাম সেটা হবে আমাদের জীবনের সবচেয়ে স্পেশাল দিন। কিন্তু আজ এরকম অবস্থায় আমাকে দেখতে হলো। আদালতে বিহানের বিরুদ্ধে সরকার পক্ষের উকিল বলে, এই ছেলে দেশের আইন শৃঙ্খলা ভাঙছে। ওর গাড়ি থেকে ৫ কেজি মাদক উদ্ধার হয়েছে। এমনকি সে নিজেও নেশা করে। বিচারক যখন বিহানকে জিজ্ঞাসা করে, বিহান নিজের অপরাধ স্বীকার করে। বিহানের উকিল বললেন, স্যার, এটা ঠিক যে বিহান ড্রাগ নিয়েছিল, কিন্তু এত পরিমাণ মাদক ওর কাছে কোথা থেকে এলো সেটা জানার জন্য একটু সময় দরকার। তখন বিচারক আদেশ দেন, বিহান এখন নাবালক, তাই তাকে জুভেনাইল জেলে পাঠানো হোক। আর পুরো বিষয়টা খতিয়ে দেখতে তদন্তের জন্য কিছুটা সময় দেওয়া হোক। ছেলের এই অবস্থা দেখে একে পুরো ভেঙে পড়ে। এরপর পুলিশের লোকেরা বিহানকে জেলে নিয়ে যায়। একে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, নির্বাক, হতবাক হয়ে। এদিকে রাম্যা একের দিকে তাকিয়ে বললেন, তুমি জেল থেকে বের হও আর আমার ছেলে জেলে যায়। তুমি মানুষই না। তুমি আমার ছেলেকে এ অবস্থায় এনেছো। আমার জীবন আর কখনো এসো না। তারপর রামিয়া খুব রাগ করে কথা না বলে সেখান থেকে চলে যায়। চোখে অশ্রু, কণ্ঠে কষ্ট। একে কাঁদতে কাঁদতে বললেন, আমি নিজের জীবনটা ভুলে ভরে ফেলেছি। কতবার মার খেয়েছি, তবু কখনো ব্যথা লাগেনি। কিন্তু আজ, আজ আমার ছেলেকে এই অবস্থা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। কে আমার ছেলেকে এই জায়গায় এনে ফেলেছে? কে করলে এই সর্বনাশ? এই কথা বলে তিনি চিৎকার করে উঠলেন। গল্পটা এখানেই হঠাৎ কাট হয়ে যায়। এবার আমরা দেখি মাঝ সমুদ্রের নীল জলরাশির মধ্যে এক বিলাসবহুল জাহাজ। জাহাজের ডেকে পার্টি চলছে। চারপাশে জাঁকজমক, গান, আলো আর বেশ কয়েকজন মেয়ে ঘিরে আছে এক যুবককে। এই যুবক হলো অর্জুন দাস, এক প্রভাবশালী গ্যাংস্টার। অর্জুন তার লোকেদের নির্দেশ দেয় এক অপরাধীকে ধরে আনার। তাকে সামনে এনে দাঁড় করিয়ে অর্জুন ঠান্ডা গলায় বলে, তুই আমার বাবাকে খুন করেছিলি। আজ এত বছর পর যখন তুই নিশ্চিন্তে আছিস, তখন আমি এসেছি তোর সেই পাপের বিচার নিতে। এই কথা বলে বিন্দুমাত্র দয়া না করে সে ঠান্ডা মাথায় গুলি চালিয়ে দেয় এবং সে হত্যা হয়ে যায়। চারপাশে এক মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে আসে। গল্প আবার ফিরে আসে একের দিকে। তিনি যান জেলের ভিতরে তার ছেলে বিহানকে দেখতে। কাচের ওপারে থাকা ছেলেকে দেখে তার চোখ জলে ভিজে যায়।
তিনি ধীর কণ্ঠে বললেন, ১৭ বছর ধরে শুধু তোকে ফোনে শুনেছি, কিন্তু তোকে একবারও সামনে বসিয়ে মন খুলে কথা বলতে পারিনি। আজ যখন তোকে এই অবস্থায় দেখছি, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। তুই এমনভাবে এখানে এলি কেন? নিশ্চয়ই এর পিছনে কারো না কারো হাত আছে। তোর যদি কিছু মনে পড়ে তাহলে আমাকে বল। বিহান কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বলল, আমি নিত্যা নামের এক মেয়েকে ভালোবাসতাম। তোমরা আমার জন্মদিনে বোম্বেতে আসছিলে। আমি আর নিত্যা সেদিন রং ড্রাইভে বার হয়েছিলাম। হঠাৎ কয়েকজন গ্যাংস্টার আমাদের রাস্তা আটকায়। তারা নিত্যাকে মেরে ফেলে আর আমাকে জোর করে মাদক খাইয়ে অচেতন করে দেয়। এরপর থেকে আমার কিছুই মনে নেই। একে বিস্ময় জিজ্ঞেস করল, তাহলে কোর্টে তুই এসব বললিনি কেন? বিহান চোখ সরিয়ে নিয়ে ধীরে ধীরে বলল, তখন এটা শুধু একটা ড্রাগ কেস ছিল। যদি খুনের কথা বলতাম তাহলে যাবজ্জীবন হয়ে যেত। আমি জানতাম না কি করব, তাই চুপ ছিলাম। বিহান একটু থেমে গলায় কষ্ট চেপে বলল, তুমি একজন গ্যাংস্টার, সেটা আমি জানি। একে চোখ নামে শান্ত স্বরে বললেন, হ্যাঁ আমি গ্যাংস্টার ছিলাম, জেলেও গিয়েছি, কিন্তু তোকে ভালোবেসেছি সবকিছুর ঊর্ধ্বে। তোর জন্মদিনে তোকে একবার দেখে যাওয়ার জন্য তীব্র ইচ্ছা ছিল আমার, কিন্তু এমন কিছু ঘটবে সেটা আমি কল্পনা করতে পারিনি। তিনি চোখের দৃঢ়তা নিয়ে আরো বললেন, তবে শোন, তোর জন্মদিন আসার আগেই আমি তোকে এই জেল থেকে বার করে আনবো। এবার কেউ তোকে আটকাতে পারবে না। এবার একে সেই কফি শপে যায় যেখানে তার ছেলে বিহান একসময় তার প্রেমিকার সঙ্গে গিয়েছিল। সেখানে গিয়ে সে হোটেলের সিসিটিভি ফুটেজ দেখতে চায়, কিন্তু হোটেলের মালিক তাকে রাজি হয় না। তখন একে একটু রাগ দেখায়, তার আসল রূপ সামনে আসে। তখন মালিক ভয় পেয়ে সব বলতে শুরু করে। ধীরে ধীরে এক ভয়ঙ্কর সত্য সামনে আসে। এই হোটেলের লোকজন ডার্পল গ্যাংয়ের সদস্য। তারাই বিহানকে ফাঁসানোর জন্য সবকিছু প্ল্যান করেছিল। একের এক কাছের বন্ধু তখন জানায়, ডার্পল গ্যাং আসলে স্পেনের একটা বিশাল মানি লন্ডারিং চক্র চালায়। এই গ্যাংয়ের প্রধান নেতা হলো বেবিল, এক ভয়ঙ্কর নিষ্ঠুর অপরাধী। ইউরোপের বিভিন্ন গ্যাংস্টারদের কালো টাকা সে গোপনে জমা রাখে। এই টাকার দেখভাল করে জনি নামের এক চতুর অপরাধী। জনির সঙ্গে কাজ করে তার ডান হাত, মোটা। বাইরের দুনিয়ায় এরা একটা নাইট ক্লাব চালায়, কিন্তু আসলে সেটা একটা গোপন ব্যাংক, যেখানে গ্যাংস্টারদের লুকোনো টাকা রাখা হয়। একে এবার সরাসরি ওই মোটা লোকটার কাছে যায়, কাঁপা গলায় অনুরোধ করে, আমার ছেলেটা জেলে, আমি জানি না সে কি দোষ করেছে, কিন্তু তুমি যত টাকা চাও আমি দিতে রাজি আছি, শুধু ওকে বাঁচাও। মোটা লোকটি প্রথমে খুব রেগে যায়, একে ধমক দেয়, কিন্তু একের মুখে ছেলের জন্য কষ্ট ও আকুতি দেখিয়ে সে একটু নরম হয়। এরপর সে জনিকে ফোন করে, পুরো ব্যাপারটা জানায়। জনি বলে লোকটার একটা ছবি পাঠাও। ছবিটা পাওয়ার পর জনি সেটি ইউরোপের সবচেয়ে বড় গ্যাংস্টারদের একটা গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠায়। কিন্তু তখন ঘটে এক অদ্ভুত ঘটনা। ছবিটা দেখার পর একে একে সবাই সেই গ্রুপ ছেড়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে পুরো গ্রুপটা একেবারে ফাঁকা হয়ে যায়। এটা দেখে জনি ভয় পেয়ে যায় এবং মোটা লোককে বলে, এই লোকটা সাধারণ কেউ নয়, সাবধানে তাকে হ্যান্ডেল করো। মোটা লোকটা প্রথমে একে খুব একটা গুরুত্ব দেয় না। সে ভাবে একে কিছুই করতে পারবে না। তাই সে হঠাৎ করে একের উপর আক্রমণ করে। কিন্তু একে ছিল খুব চতুর। সে সহজেই হামলা সামলে ফেলে। তারপর একে একে মোটা লোকের সব দেহরক্ষীদের হারিয়ে দেয়। এক নিমেষে পুরো নাইট ক্লাব তছনছ করে দেয়। এরপর একে মোটা লোকটাকে দড়ি দিয়ে ঝুলে দেয়। তখন মোটা ভয়ে কাঁপতে থাকে এবং বলে, তুই যা যা সব পাবি, তোর ছেলেকে ছেড়ে দেব, প্লিজ আমাকে ছেড়ে দে। কিন্তু একে কিছুতে রাজি হয় না। ঠিক তখনই জনি ভিডিও কলে একের সঙ্গে কথা বলে। জনি আগেই জেনে গেছিল যে একে পুরো নাইট ক্লাবটায়, মানে ওই গোপন ব্যাংকে বোমা বসেছে। জনি বলে, তোমার ছেলেকে পুলিশ ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। বিশ্বাস না হলে তোমার স্ত্রীকে ফোন করে জিজ্ঞাসা করো। একে তখন তার স্ত্রী রামিয়াকে ফোন করে। রামিয়া বলে, পুলিশ বিহানকে ছেড়ে দিয়েছে। আমি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি, তুমি কোথায়? একে কিছু না বলে ফোনটা কেটে দেয়। তারপর জনিকে বলে, এআই দিয়ে ভয়েস বানিয়ে আমাকে বোকা বানাচ্ছ। এই কথা বলেই একে প্রচণ্ড রেগে যায়। সে হুমকি দিয়ে বলে, এই ব্যাংকের প্রতিটা লকারে আমি বোমা বসিয়েছি, একটাও বাদ দিইনি। যদি আমার ছেলের কিছু হয় তাহলে পুরো ব্যাংকটা উড়িয়ে দেব। জনি ভয় পেয়ে যায়, কারণ সে জানে যদি এইভাবে লকারগুলো উড়িয়ে দেওয়া হয় তাহলে শুধু গ্যাংস্টারদের টাকা নয়, তার নিজের জীবনও যাবে। ব্যাংকের আসল মালিকরাই তখন তাকে মেরে ফেলবে। তখন জনি বলে, তোর দরকার তো শুধু তোর ছেলেটা, আমি নিজের জীবন দিয়ে হলেও তাকে বাঁচিয়ে দেব। একে জবাবে বলে, তোর জীবন না, তোর ভাইয়ের জীবন দে। জনি কিছুই বুঝতে পারে না তার ভাই আবার কোথা থেকে এলো। তখন একে বলে, তুই ভ্যালে সিনেমা দেখেছিস? ওখানে তো একজন নায়ক দুটো চরিত্র অভিনয় করেছে, তোরও এক ডবল আছে, ওকে নিয়ে আয়। এখান থেকে আমরা বুঝতে পারি অভিনেতা অর্জুন দাস এই সিনেমায় দুটি চরিত্রে অভিনয় করেছেন, একজন জনি আর একজন জামি। একে একটা সিসিটিভি ফুটেজে দেখতে পাই, যেখানে দেখা যায় তার স্ত্রী আর ছেলেকে জনি আগে অনুসরণ করছিল। তখন একে নিশ্চিত হয় এই পুরো কিডন্যাপ প্ল্যানে জনি আর জামি দুজনে জড়িত। একে আবার হুমকি দেয়, যা গিয়ে জামিকে নিয়ে আয়, না হলে পুরো ব্যাংক উড়িয়ে দেব।
জনি তখন জামিকে নিয়ে আসে। জামিও জানে তাদের রাজত্ব শেষ, ব্যাংকও বাঁচবে না। তারা নিচে নেমে আসে। এখানে জানা যায় জনি আর জামি যমজ ভাই। জনি বড়, জামি ছোট। তখন জামি ঠাট্টা করে একে বলে, তুই এসেছিস স্পেনে তোর ছেলের জন্মদিন পালন করতে। এরপর সে একটা গোপন সত্য ফাঁস করে। তোর ছেলের ড্রাগ কেসে ধরা পড়েছে, আর সেটা তুই না, তোর স্ত্রী রামিয়া করেছে। 5 বছর আগে সেই রামিয়া আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। সে অপমান প্রতিশোধ নিতে আমি তোর ছেলেকে কিডন্যাপ করি। একথা শুনে একের মন ভেঙে যায়। সে ভাবে এতদিন আমি নিজেকে দোষ দিচ্ছিলাম, অথচ সত্যিটা আমার সামনেই ছিল। একে জামিকে বলে, তুই সত্যি কথা বলেছিস, এজন্য আমি তোকে সম্মান করি। তারপর সে বলে, তোর 2 ভাই, তোদের বেশি দরকার ব্যাংক না মোটা? জনি বলে, আমার ব্যাংক চাই। জামি বলে, আমার মোটা চাই। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। তখন একে বলে, এ অপশন হচ্ছে মোটা, বি অপশন হচ্ছে ব্যাংক। যদি কোনটাও না চাও, তাহলে অপশন সি, A+B, মানে দুটোই আমি নিয়ে নেব। এই কথা বলে সে পুরো জায়গাটা ব্লাস্ট করে দেয় এবং সেখান থেকে চলে যায়। পরদিন স্পেনে সবচেয়ে বড় গ্যাংস্টার পাবেলো সে হাজির হয়। সে রাগে গর্জে ওঠে, আমি তোমাদের হাতে এই ব্যাংক তুলে দিয়েছিলাম, আর তোমরা সেটা উড়িয়ে দিয়েছ। 1 সপ্তাহ সময় দিচ্ছি, আমার সব টাকা ফেরত চাই। আর সেই একে খুঁজে বের করো, না হলে তার ফল তোমরা জানো। এই কথা বলে সে হুমকি দিয়ে চলে যায়। অন্যদিকে জনি আর জাম্মি একসাথে বসে পরিকল্পনা করে, একের পরিবারকে শেষ করে দেব। তারা চায় একে শুধু মারলেই হবে না, তার সবকিছু ধ্বংস করে দিতে হবে। এদিকে রামিয়া তার ছেলেকে সান্ত্বনা দেয়, তুমি চিন্তা করো না, আমি যেভাবে হোক তোমাকে এখান থেকে উদ্ধার করব। তখন রামিয়ার বাবা সামনে এসে বলে, তোর মা কিছুই করতে পারবে না, তোকে শুধু তোর বাবাই বাঁচাতে পারবে। এখানে বিহান একটা বড় চমক পায়। তার বাবা একজন সাধারণ মানুষ নন, সে হলো একসময়ের ভয়ঙ্কর গ্যাংস্টার, যার নাম ছিল রেড ড্রাগন। সিন কাট হয়। এদিকে জনি ভাবছিল, একে আসলে কে, তার কি পরিচয়? তখন আরেকজন গ্যাংস্টার এসে বলে, তুই জানিস না একে কে? ও পুরোনো দিনের কিংবদন্তি গ্যাংস্টার। তার ধারে কাছেও কেউ আসতে পারে না। গোটা মাফিয়া ওয়ার্ল্ড তাকে রেড ড্রাগন নামে জানে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় একে আগে সব রকম গ্যাংস্টারদের সঙ্গে কাজ করতেন। কোরিয়ান কুখ্যাত গ্যাংস্টার ডংলির সঙ্গে কাজ করেছে, তাকে রেড ড্রাগন উপাধি দিয়েছিল। তারপর হলিউড বিখ্যাত গ্যাংস্টার জনি উইক বহু ক্ষেত্রে হেল্প করেছে। এছাড়াও বিখ্যাত স্পেন ব্যাংক রবারিতে প্রফেসরের সঙ্গে কাজ করেছে একে। কিন্তু একটা সময়ে তার স্ত্রীর কথা শুনে সব ছেড়ে জেলে চলে যায়। তিনি নিজের সব ভুল স্বীকার করেন এবং 17 বছরের জেল খাটেন। এরপর তিনি নিজের ছেলেকে দেখতে আসেন, কিন্তু তখন কেউ তাকে ফাঁসিয়ে দেয়। তখন এক গ্যাংস্টার জনের সামনে এসে বলে, তুমি যা করেছো সব ভুল, এখন আমার কথা শোনো, মাথা নিচু করে ক্ষমা চাও, না হলে তোমার পরিবারকে শেষ করে দেবে। এখন পর্যন্ত শুধু একে ছেলেকে মাদক মামলায় পুলিশ ধরেছিল, কিন্তু এখন নতুন করে নিত্যার মৃতদেহ পাওয়া যায়, আর প্রমাণও মেলে নিত্যাকে খুন করেছে একে ছেলে। এই কারণে তাকে সাধারণ জেল থেকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়। এদিকে একের স্ত্রী রামিয়া চেষ্টা করছিল ছেলেকে জামিনে বের করে আনতে। এমন সময় ছেলের নামে খুনের অভিযোগ শুনে তিনি পুরোপুরি ভেঙে পড়েন। তখন জামু একেকে ফোন করে হুমকি দেয়, তুমি তো সবাইকে ভিলেন মনে করো, এবার আমার আসল ভিলেনপনা দেখো। তোমার ছেলে যাচ্ছে জেলে, আর তোমার স্ত্রী মারা যাবে। তুমি ঠিক করো কাকে আগে বাঁচাবে, কিন্তু আমি দুজনকে শেষ করব। এরই মধ্যে রামিয়াকে জনির নির্দেশে এক গ্যাং কিডন্যাপ করে নিয়ে যায়। তখন সিমরান এসে উপস্থিত হয়। সে রামিয়াকে মারতে আসে, কিন্তু যেহেতু তার আগে থেকেই একের সঙ্গে সম্পর্ক ছিল, সে রামিয়াকে মেরে ফেলে না, বরং একেকে বলে, তুমি যাও, ছেলেকে বাঁচাও, আমি রামিয়াকে দেখছি। এরপর একে ছেলেকে বাঁচাতে রওনা দেয়। যখন বিহান অন্য জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন জনির লোকেরা পুলিশের গাড়ি অনুসরণ করে, কিন্তু একে 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 তাদের গাড়িগুলো ধ্বংস করে দেয়। শেষ পর্যন্ত সে পুলিশ ভ্যানকে নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। এরপর সিমরানের কাছ থেকে একে জানতে পারে নিতে আসলে এখনো বেঁচে আছে, মরে যায়নি। সে শুধু মিথ্যা নাটক করেছিল, কারণ সে জামুকে ভালোবাসে। সিমরান এক ঠিকানা দেয়, যেখানে গিয়ে একে দেখে নিত্যা আর জামু একসাথে আছে এবং তারা খারাপ কাজে লিপ্ত। নিত্যা একে দেখে বলে, আমার কোনো দোষ নেই, আমাকে জোর করে এইসব করানো হয়েছে। এরপরে একে নিত্যা আর জামুকে ধরে জনসম্মুখে নিয়ে আসে। তখন সে সবাইকে দেখায় কিভাবে জন আর জামু দুজনে একই ব্যক্তি সেজে পুরো খেলাটি চালাচ্ছিল। এই ঘটনা সে ভিডিও কলের মাধ্যমে গ্যাংস্টার প্যাবেলকেও দেখায়। সবাই হতবাক হয়ে যায়। রামের ভাই একে ফোন করে জানায়, আদালতে প্রমাণ হয়েছে যে নিত্যা এখনো বেঁচে আছে। খুব শিগগিরই বিহান জেল থেকে মুক্তি পাবে। এরপর রামিয়া নিত্যার সঙ্গে দেখা করতে চায়। সেখানেই তার সঙ্গে জনির দেখা হয়। জনি তাকে একটা লকেট দেখায়, যেটা আসলে রামের নিজের ছিল। তখন রামের মনে পড়ে বহু বছর আগে সে জনিকে ড্রাগ মামলায় জেলে পাঠিয়েছিল। তখনই জনি তার হাত থেকে লকেটটি খুলে নিয়েছিল। জনি আবার সব সত্যি কথা খুলে বলে, সে কেন প্রতিশোধ নিতে চেয়েছিল, কিভাবে ঘটনাটি ঘটেছিল।
এসব শুনে রামিয়া বুঝতে পারে তার ছেলে জেলে যাওয়ার জন্য একে দায়ী নয়, বরং তার নিজের পুরনো ভুলই এর জন্য দায়ী ছিল। ঠিক তখনই সেখানে জামু এসে একের লোকজনকে গুলি করে মেরে ফেলে এবং রামিয়াকে বন্দুকের নিশানায় ফেলে। কিন্তু সেই মুহূর্তে রামের ভাই এসে হাজির হয়। পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়, আর সেই সুযোগে রামিয়া নিতাকে নিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে যায়। তারা বের হতে না হতেই জামু সামনে এসে পড়ে এবং রামিয়াকে গুলি করে ফেলে। রামিয়ার ভাই জামুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সেই সময় ধাক্কা খেয়ে নিত্যা পড়ে যাচ্ছিল বিল্ডিংয়ের নিচে। জামু ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে, কিন্তু নিত্যাকে ধরতে গিয়ে জামু নিজেই পড়ে যাচ্ছিল। তখন জনি এসে জামুর পা ধরে ফেলে। জনি জামুকে বলে নিত্যাকে ছেড়ে দে, কিন্তু জামু রাজি হয় না। তখন জনি বন্দুক বের করে নিত্যাকে গুলি করে দেয়। কারণ জনি জানতো নিত্যা বেঁচে থাকলে একে ছেলে মুক্তি পাবে। সেই কারণে সে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেয়। এরপর হসপিটালে একে তার আহত স্ত্রী রামিয়াকে দেখতে যায়। তখন রামিয়া কাঁদতে কাঁদতে তাকে বলে, তুমি আবার ফিরে এসো, আগের মতো রেড ড্রাগন হয়ে। আমার ছেলেকে আবার বাঁচাও। এই কথার কিছুক্ষণ পরই জনি ফোন করে একে হুমকি দেয়, এবার সব হিসাব চুকিয়ে ফেলবো, তোর ছেলে আজকে জেলে শেষ হয়ে যাবে। এই কথা শোনার পর একে আবার ফিরে আসে তার পুরনো রূপে, রেড ড্রাগন হয়ে। একটা নির্দিষ্ট জায়গায় জনি আর তার পুরো গ্যাং একের জন্য অপেক্ষা করছিল। একে একাই সেখানে যায়। তখন শুরু হয় তার একের পর এক স্ট্র্যাটেজি আর অ্যাকশনের মাধ্যমে শত্রুদের ধ্বংস করে ফেলে। একসময় সে জনিকে ধরে ফেলে এবং প্রচণ্ড মারধর করে। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেয়। 6 মাস পর একে তার ছেলের জন্মদিন খুব বড় করে উদযাপন করে। সেই অনুষ্ঠানে তার ছেলে বলে, আমার বাবা গ্যাংস্টার হলেও আজ আমি তাকে একজন সাধারণ ভালো মানুষ হিসেবে দেখছি। ছোটবেলায় বাবার হাত ধরে হাঁটিনি, কথা শুনিনি, কিন্তু আজ সব ফিরে পেয়েছি। শেষ দৃশ্যে জন ও জামুকে আবার সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় জন জামুকে বলে, আমি অ্যাক্সিডেন্টের প্ল্যান করেছি, এবার পালাবি। পরিকল্পনা অনুযায়ী অ্যাক্সিডেন্টও ঘটে, পালানোর সুযোগ আসে। কিন্তু ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় একে। ভয় পেয়ে জন এবং জামু কাঁদতে কাঁদতে বলে, আমাদের ছেড়ে দাও। একে কঠোর চোখে তাকিয়ে বলে, এই 6 মাস ছিল তোদের বিশ্রাম, এখন সময় শাস্তির। এই কথা বলে সে ঠান্ডা মাথায় দুই ভাইকে হত্যা করে। এইভাবে সিনেমাটি শেষ হয়ে যায়।